সকালে বের হয়েছি এই 9:45টার দিকে। সকালে ভালোভাবে নাস্তা করে বাসা থেকে বের হয়ে নেই, দুপুরেও ভালোভাবে খাওয়া হয় নাই, এর মধ্যে আছি দৌড়ের উপরে। আবার এখান থেকে আবার যেতে হবে আরো এক জায়গায়, 3-4টা প্রোগ্রামের মধ্যে ছিলাম। এইখানে অন্তত অ্যাটলিস্ট সবার সাথে এসে একটু দেখা করে যাওয়া এবং তাদেরকে শুভেচ্ছা জানানোর বড় রকম একটা দায়িত্ব এবং দায়বদ্ধতা ফিল করেছি। এই কারণে নিরাপদ সড়ক আন্দোলনের কথাটা অনেকে এখন বলছে না, কিংবা আপনারা জানেন যে এই জুলাই গণ অভ্যুত্থানের কেন্দ্রিক একটা জুলাই সনদ ঘোষণা করার কথা আছে, বা জুলাই চার্টার, যেটাকে জাতীয় সনদ হিসেবে আমরা বলছি। সেটার আমরা ড্রাফট কপি 2 দিন আগে পেয়েছিলাম। যে সেটা প্রথমে লাস্ট ইয়ার অগস্টে ঘোষণা করার কথা ছিল। সেটার আমাদের যে ড্রাফটিং বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং সরকার পক্ষ থেকে সেটা দেখছিলাম এক ধরনের, আর গত 2 দিন আগে যেটা পেয়েছি সেটা আরেক ধরনের। তো সেখানে আমরা খুব অবাক হয়েছি দেখে যে সেই ড্রাফটে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন কিংবা নিরাপদ সড়ক আন্দোলনের কথা উল্লেখ নাই। যদি 24-এর এই গণ অভ্যুত্থানের ইতিহাস লিখতে হয়, যদি প্রকৃত ইতিহাস লিখতে হয়, তাহলে আগে তো কোটা সংস্কার আন্দোলনের সম্পর্কে একটু লিখতে হবে। সেটা 2018 সালে ব্যাপক মাত্রায় দেশব্যাপী দানা বাঁধে, এবং সেই আন্দোলনটা যখন আবার ঝিমিয়ে পড়ে, মুখ থুবড়ে পড়ে, তখনই রাইজ করে নিরাপদ সড়ক আন্দোলন 29শে জুলাই দুজন কলেজ দুজন শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে। এবং সেই দুজন শিক্ষার্থীর মৃত্যুর আন্দোলন নতুন করে, যেটা অনেকেই সে সময় আখ্যায়িত করেছিল কিশোর বিদ্রোহ হিসেবে, কেবল রাষ্ট্রের বিরুদ্ধে তরুণদের এই মানুষ মেরে ফেলার সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে। এবং ওই কিশোরেরা স্কুলের কিংবা কলেজ বলতে আমরা ইন্টারমিডিয়েট লেভেলটা যদি ধরি, তারাই গত এই 6-7 বছরে আজকের যে জুলাইয়ের নেতৃত্ব, মোস্ট অফ দেম তারা। এবং ওই আদিব বলেছে বক্তব্যে, দ্যাটস রিয়ালিটি, যে এই সড়ক আন্দোলনটা সাহসী করে তুলছে তরুণদেরকে। কোটা সংস্কার আন্দোলন সে 18 সালের, এবং সড়ক আন্দোলনটা। আমি রামিমকে ওইখানে দেখে কথা বললাম যে আমার এখনো মনে আছে যে কোটা সংস্কার আন্দোলনের সময়, ওই সময় যারা রিলেট ছিলেন তারা জানেন যে আমাদের উপরে 30শে জুন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে আমরা একটা সংবাদ সম্মেলন করব। সেখানে ছাত্রলীগের পান্ডারা আমাদের উপরে হামলা করে। শাহবাগে অনেকে সংবাদ সম্মেলনে জয়েন করার জন্য আসতেছিল, তাদের উপরে হামলা করে। নীলক্ষেত থেকে 7 কলেজের যারা কোঅর্ডিনেটর বা যারা তখন সংগঠক ছিল তারা আসতেছিল, তাদের উপরে হামলা করে। আমরা সংবাদ সম্মেলনটা করতে পারিনি, এবং আমি খুব গুরুতর আহত হয়েছিলাম, হসপিটালে চলে যাই। পরের দিন বোধহয় আমাদের রাশেদ ভাই সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়। কোটা আন্দোলন কার্যত বেশ কয়েকজন প্রথম শ্রেণীর নেতাকে গ্রেপ্তার এবং হামলার পরে কার্যত মুখ থুবড়ে পড়েছিল। সেই সময় নিরাপদ সড়ক আন্দোলন হয়। আমি চিকিৎসার সাথে আরেকটা লং হিস্ট্রি বলতে গেলে এত লং কথা বলা যাবে না, সেখানে আমি সংক্ষিপ্ত করছি যে লাস্ট আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে আমি চিকিৎসাধীন ছিলাম। আমার শরীরে 56% মাসেল ইনজুরি থেকে ইনফেকশন হয়ে গিয়েছিল। মেরোপেগামের খুব হাই যেটা অ্যান্টিবায়োটিক, ওই অ্যান্টিবায়োটিক গুলো আমাকে দিচ্ছিল, কিন্তু গোয়েন্দা সংস্থা তাদেরকে হসপিটাল কর্তৃপক্ষ বলেছিল যে তাকে এখানে রাখা যাবে না। রাতে ওখান থেকে আমাকে আউট করে, এখনো ভিডিও পাবেন, টেলিভিশন নিউজও পাবেন, ওখান থেকে আমরা বের হয়েছি। তখন কার্যত উত্তরাতে হোপ হসপিটাল, ক্রিসেন্ট হসপিটাল, হাই কেয়ার, 4টা হসপিটালে চিকিৎসা নিয়েছিলাম। সেখানে একই অবস্থা, কোনো কর্তৃপক্ষ রাখতে পারতেছে না। পরে একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়িতে আমার বড় ভাই থাকতো উত্তরা চামুক খান, ওই এলাকায় থেকে বিএনপি ড্যাবের একজন ডাক্তার শহীদ ভাই, শিশু হাসপাতালের শ্যামলীর ডাইরেক্টর ছিল সম্ভবত, তার তত্ত্বাবধানে কার্যত ফোন এবং সে কনসাল্ট করে ট্রিটমেন্ট দেয়। সেই সময় আমি মোবাইলে দেখতেছিলাম যে এখানে প্রেস ব্রিফিং করতেছে এই রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা, সেখান থেকে রামিম প্রেস ব্রিফিং করছে। তো আমার খুব একটা ভালো যে ও রামিম এখানে লিডিং আছে। তখন আমরা ফোন দিলাম যে তুমি সামনে পড়ো না, ঝামেলা আছে, তো তুমি প্রেস ব্রিফিং এর ফেজ হয়ে গেছো, এখানে অন্যদেরকে দিয়ে করো, ছাত্রদেরকে দিয়ে করো।
আপন আপনও ছিল, রামিমও বোধহয় ছিল। আচ্ছা, আপন ছিল, পরে রামিমও বোধহয় পাশে ছিল, কথা হবে রামিম পাশে ছিল, পরে ছিল, দুইজনই করছিল। আচ্ছা রাইট, দুইজনই মাইক সে ধরছিল বোধহয়, কারণ আমার মনে আছে যখন আমি ফোন দিছি, কারণ তো কোটা আন্দোলনকারী হিসেবে চিহ্নিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংগঠক ছিল, এই কারণে আমরা বলছিলাম যে তুমি অন্য কবিতা, তখন আপনকে তাহলে করিয়েছে, ডিটেল পুরোটা আমি তো দেখি নাই। পরে ফারাবি, তুইন ফারাবি স্বাস্থ্য উপদেষ্টা, যে এপিএস, তারপর আমাদের 7 কলেজের সেই সময় যারা লিডিং ছিল, এই যে নাজমুল এখানে আসছে, ঢাকা মধুবাই ছিল, ইডেনের কান্তারা ছিল, লামিয়া, আরো অনেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সব মিলে, তখন সবাইকে বললাম এখন কোটা আন্দোলন আপাতত মাথা থেকে ছেড়ে ফেলে সড়ক আন্দোলনে ছাত্রদের পাশে থাকে, এদেরকে সাপোর্ট করতে হবে। এখন এই আপনার ফারাবি তখন বলছে ভাই মাইকের ব্যবস্থা করা লাগবে, ওরা তো হ্যান্ড মাইক, কারণ আমরা তো আগে আন্দোলন করে আমরা জানি মাইক ভাড়া দেয় কে, কিভাবে মাইক আনতে হয়, পুলিশ মাইক নিয়ে যায়। তো তখন আমাদের এই কোটা আন্দোলনের নেতৃত্ব মাইক, পানি, কোথাও সিঙ্গারা, টুকটাক একটু সাপোর্ট করা, এবং আন্দোলনটা সারা দেশে একটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এমনকি এটা ঠিক ওই সময় আমি দেখেছি আমার পরিচিত অনেক আওয়ামী লীগের নেতাদের ছেলে মেয়েরা অনেকে আন্দোলন নেমেছিল, সেই সড়ক আন্দোলনে। সেটি নিয়ে আবার অনেকে পোস্ট দিয়েছিল, অমুকে আওয়ামী লীগের নেতা, তার ছেলে এই যে সরকার বিরোধী আন্দোলন করে। কারণ আন্দোলন, যে কোনো আন্দোলনই তো তারা সবসময় সরকার বিরোধী হিসেবে চিহ্নিত করতো, যদিও সেটা সরকার বিরোধী আন্দোলন ছিল না। তো এই 24-এর গণ অভ্যুত্থানের পটভূমি এবং প্রেক্ষাপট তৈরি করেছে 2018 কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন। সেখানে এই প্রেক্ষাপট না টেনে ডাইরেক্ট লাইনে চলে গিয়েছেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে 2024-এর প্রেক্ষাপটে পরিবর্তিত অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়। আমরা রাজনৈতিক দল সমূহ ঐক্যমতের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশনে এই সংস্কার আমরা করছি, বাস্তবায়ন আমরা অঙ্গীকার করব, 2 ইয়ার্স এর মধ্যে বাস্তবায়ন হবে। একটা বড় রকমের ফাঁকিবাজি এবং প্রতারণা এই ড্রাফটিং জুলাই সনদে আমরা দেখতে পাচ্ছি, যে কারণে আমি এখানে আসছি। বিশেষ করে এই যে জুলাই সনদে নিরাপদ সড়ক আন্দোলনের কথা এবং আমরা কোটা সংস্কার আন্দোলনের সুস্পষ্টভাবে থাকতে হবে। সেকেন্ড হচ্ছে, এই আমাদের দেশে প্রেক্ষাপটে দেখেছি বলে যে এমপি হওয়ার জন্য নির্বাচনের আগে কামার, কুমোর, মুসি সবার আপনার ঘামের কর্দমাক্ত শরীরে কোলাকুলি করে, ভাই নির্বাচনের পরের খবর থাকে না। তো এই যে তারা যেটা বললো যে যারা সরকার গঠন করবে তারা 2 বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে, কে দিয়েছে তাদের 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে? আমরা কোনো রাজনৈতিক দল তো বলি নাই যে তাদেরকে আমরা 2 বছর সময় দেবো। আমরা তো ঐক্যমত্য কমিশনে বলছি বারবার যে এটা ভোটের মাধ্যমে গৃহীত করতে হবে, অথবা আপনারা যদি মনে করেন যে গণভোটের মাধ্যমে এটাকে আইন করবেন, কিংবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন, যে কোনো একটা আইনি প্রক্রিয়ায় যেতে হবে। শুধুমাত্র মুখের কথা আমরা বিশ্বাস করবো না, কারণ আমরা দেখেছি অনেক কথা বলেছেন, কে রাখে তা কার কথা ক্ষমতায় গেলে। আমাদের সহকর্মী বন্ধুরাই কি রেখেছে আমাদের কথা? মঞ্জু ভাই একটু টাচ দিয়েছেন। এখানে অনেকে আমি এই নিরাপদ সড়ক আন্দোলনের সাথে চিনি এই কারণে যে ওরা আমার সাথে ছাত্র অধিকার পরিষদ করতো। তো অনেকে আমি জানি ছোটখাটো চাকরি করে, অল্প পয়সা, ফ্যামিলির অবস্থাও ভালো না, কিন্তু দেখেছি তারা এই নিরাপদ সড়ক ডেডিকেশন দিয়ে এটাকে করে। কারণ পলিটিক্যাল অর্গানাইজেশন করে একটা অন্যরকম ভালো লাগে, কিন্তু এইখানে দেখেছি অনেকে এই যে ডেডিকেশন নিয়ে করা এবং প্রোগ্রামে এই যে এখানে যাদেরকে হাজির করেছে, আদিপ বলছিল এখানে তো জাতীয় ঐক্যমত্য কমিশন হয়ে গেছে, সব দলের লোকেরা, সব মতের লোকেরা আছে। তো এই যে তাদের কমিটমেন্ট, তো এই জন্য আমি মনে হয়েছে যে এই প্রোগ্রামটা আমার মিস দেওয়া ঠিক হবে না। তো মঞ্জু ভাই যে কথাটা বলছিল সেখানে আমি একটু এইটুকু টাচ দিতে চাই যে দেখেন, আমরা অনেক কষ্ট করেছি, ত্যাগ স্বীকার করেছি। শুধুমাত্র রাজনৈতিক দলের নেতারা ত্যাগ স্বীকার করেছে, স্যাক্রিফাইস করেছে না, এই নিরাপদ সড়ক আন্দোলনের মতো এই গত 7-8 বছরের প্রতিবাদী এবং সচেতন প্রতিটি তরুণ স্যাক্রিফাইস করেছে, ত্যাগ স্বীকার করেছে, লড়াই করেছে, যার ফলে আজকের এই গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান কিন্তু যুগে যুগে হবে না, বছর বছর হবে না। বাংলাদেশে একবার, স্বাধীন বাংলাদেশে একবার গণ অভ্যুত্থান হয়েছে, এই 53 বছর পরে। সুতরাং এই গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেট, যেটা গণ অভ্যুত্থানের পূর্বে আমরা বলেছি আমরা রাষ্ট্রের পুনর্গঠন চাই, সেটা আমরা মনে করি যে নির্বাচনী ব্যবস্থা, যেই ব্যবস্থা
স্বৈরাচার তৈরি করে সরকারকে কর্তৃত্ববাদী হিসেবে গড়ে তুলে সেই ব্যবস্থার পরিবর্তন না হলে আমাদের আসলে স্বপ্নের সোনার বাংলাদেশ বলি, নতুন বাংলা বলি, সেটা বিনির্মাণ সম্ভব হবে না। যে কারণে আমরা বলছিলাম নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। সেক্ষেত্রে পুরোপুরি পিয়ার না হলেও আংশিক হলেও সকল দল যেন পার্লামেন্টে থাকতে পারে, একটা প্রপোর্শনাল সিস্টেম চালু করা যেতে পারে। অথবা বাইক্যামেরাল পার্লামেন্ট করলে আপার হাউসে যে 100 জন সদস্য হবে সেটা যেন প্রত্যেক রাজনৈতিক দলের ভোটের অনুপাতে হয়। আমরা খুব মানে অবাক হয়ে লক্ষ্য করছি আমাদের সিনিয়র পলিটিশিয়ানরা যারা রাষ্ট্র পরিচালনা করছেন, একাধিকবার অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, এটা মানতেই চান না, এটাকে একেবারে ডিনাই করে দিচ্ছেন। এটা তো একেবারে ডিনাই করার বিষয় না, এটা কি অন্যায়, এটা কি অবিচার? যদি সকলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকে, আমরা যদি বাইক্যামেরাল পার্লামেন্টে আপার হাউসে কিছু প্রফেশনাল লোকজন, কিছু ভালো পার্লামেন্টারিয়ান পাই, কিছু খারাপ না, মানতে চাচ্ছে না, কারণ তারা পাওয়ার এনজয় করতে চাচ্ছেন। যে আলোচনা হচ্ছে যে আমরা বলছিলাম যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগে একটা কমিটি হবে, যেখানে আপনার সংসদীয় সরকারের দল, বিরোধী দল সবার প্রতিনিধিত্ব থাকবে। তারা ঠিক করবে কে ইলেকশন কমিশনের প্রধান হবে, কিংবা ইলেকশন কমিশনে কারা কারা আসবে। তারা ঠিক করবে পাবলিক সার্ভিস কমিশন কি প্রক্রিয়ায় নিয়োগ পাবে, কারা কারা নিয়োগ পাবে, যেন নিউট্রালিটি নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। এইরকমের 3-4টা প্রতিষ্ঠানের কথা আমরা বলছি, মানতে চাচ্ছেন না, কারণ তারাও দলীয়করণ করতে চায়। যে দলীয়করণের ফলে বাংলাদেশের 16 বছরের ক্রাইসিস এবং ইচ্ছামতো সংবিধান কাটাছেড়া করার মধ্যে দিয়ে যে এই কর্তৃত্ববাদের জন্ম হয়েছে। আমরা বলছিলাম সেই ক্ষেত্রে এই আপার হাউস থাকলে পার্লামেন্ট সংশোধনের জন্য লোয়ার হাউস, আপার হাউস দুই জায়গায় আপনার সম্মতি লাগবে। রাজনৈতিক দলের অনেকে এটা চাচ্ছেন না। এই জন্য আমরা বলছি যে এই পরিবর্তনগুলো যদি আমরা না করতে পারি, তাহলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। সেই জায়গা থেকে আপনারা তরুণ প্রতিবাদী বিপ্লবী, আপনারা আসল বিপ্লবী আমি চিনি। এখন বলতে অনেক চাপা মারলে হবে না, এইখানের আমি চিনি না অনেককে, কিন্তু আমি এইটুকু বলতে পারবো গত 7 বছরে এইখানের অনেক এই নিরাপদ সড়ক আন্দোলনের সাথে যারা জড়িত, তারা যে কয়েকটা আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করছে, এখন অনেক ধরেন সমন্বয় বলেন বা পরিচয় দিচ্ছে বিভিন্ন জায়গায় নেতৃবৃন্দ, এই কয়েকদিনের আন্দোলনে তাদের সিকিভাগের এক ভাগ করেন, এরকম অনেক গুলশানের ওই যে ছেলেটা ও চাঁদাবাজি করলো, তো ধান্দাবাজি করার জন্য সমন্বয় হয়েছে, তাই না? ও আন্দোলনের কোনো ক্রেডিট আছে? আন্দোলনটা সারা দেশব্যাপী তো অর্গানাইজ হইতে করা যায় না, কমিটি করে। যাত্রাবাড়িতে কোনো বিশ্ববিদ্যালয় ছিল? যাত্রাবাড়িতে নটরডেম কলেজের মতো কোনো উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান ছিল যে ছাত্ররা সব অর্গানাইজ করে লড়াই করেছে? আপামর জনসাধারণ রাজপথে নেমে এসেছে। সেম সিনারিও বাড্ডাতে যান, মিরপুরে যান, উত্তরাতে যান, all classes of people রাস্তায় নেমে গিয়েছে। উমামা যে নেত্রী, তাকে ধন্যবাদ জানাই, কিছুটা সাহস উচ্চারণ করেছেন, আবার কিছু করেন না। তিনি বলেছেন যে এটা আমার বলতে নিজের থুতু ফেলার উপরের দিকে এরকম মনে হয় যে সমন্বয়কদের নামে রক্ষী বাহিনী স্টাইলে একটা গ্রুপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটা আন্দোলনের স্পিরিট ছিল না, এটা আন্দোলনের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এটা উচিত হয়নি। আজকে আমি যে আমরা যারা লড়াই করেছি ধারাবাহিকভাবে 15-20 দিনের মিডিয়া ফেসে আমরা নেতা হই নাই, ধারাবাহিক একটা স্যাক্রিফাইস ডেডিকেশনের মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান তৈরি করেছি। তো আমাদের প্রতি যে মানুষ বিশ্বাস করবে, এখনকার যারা দায়িত্বে আছে তাদেরকে দেখে মানুষ তো মনে করবে দেখছি না কোটা এই গণ অভ্যুত্থানের পরে তরুণরা উপদেষ্টা হয়েছে, দায়িত্বে গিয়েছে, যেই লঙ্কায় যায় সেই রাবণায়, সবাই ওই একই পথে হেঁটেছে, আমাদের সম্ভাবনাটাকে ক্ষতিগ্রস্ত করেছে। যেই কারণে বলছি অনেক কথা বলতে পারি না, এই যে তো প্রত্যাশা করে না মানুষ তরুণদের দ্বারা। তারপরেও আমি অবশ্যই বলি সব জায়গায় ভালো মন্দ আছে, ধানের মধ্যে চিটে আছে। যারা ক্ষমতাকে দায়িত্ব মনে না করে, যারা ক্ষমতার অপব্যবহার কিংবা পয়সা কামানোর হাতিয়ার বানাবে, তারা ইতিহাসে রাষ্ট্র করে নিক্ষিপ্ত হবে। আর যারা ডেডিকেশন নিয়ে লেগে থাকবে, যেমন আপনাদের এখানে অর্গানাইজার যারা, কে তাদের মধ্যে কেউ সমন্বয়ক নাই, কেউ কোনো বিশাল নেতা নাই, তাদের ডাকে অনেকগুলো রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এখানে এসেছে না, বিকজ তারা আপনাদের সেক্রেটারি জানে। সো এই বলবে এই আমাদের লক্ষ্য উদ্দেশ্যটাকে সামনে রেখে এই নিরাপদ সড়ক আন্দোলন নিশার পথ চলা সামনে অব্যাহত থাকুক। আমার যে কোনো ধরনের সহযোগিতা অতীতেও ছিল, সামনেও থাকবে, এবং আবারও মন খোলা একবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং অভিবাদন জানাচ্ছি যে যারা এই প্ল্যাটফর্মকে
সারা দেশে ছড়িয়ে দিয়েছে। এবং যারা এই প্ল্যাটফর্মকে রামিম, আপন, তারপর রাহাত ছিল দেশের বাইরে থাকতো, ও একটা ইভেন্ট খুলে ওদেরকে সহযোগিতা করেছে। কারণ আমরা বলছি তোমরা খুললে আইডি গায়েব করে ফেলাই, বসে আমাদের অনেকের ফেসবুক আইডি গায়েব করছে। তো এই ধরনের যারা শুরু থেকে সংগঠিত করার পর থেকে আজকে পর্যন্ত এই জায়গায় নিয়ে এসেছেন, তাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সর্বশেষ কথা এইটাই, আপনাদেরকেই আগামীর বাংলাদেশের গতিপথ ঠিক করতে হবে। কবি নজরুল কলেজে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা এখানে বলে শেষ করতে চাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের 7 জন বীর শ্রেষ্ঠ, তাদের যদি আপনারা বয়স দেখেন, মোস্ট অফ দেম ওয়্যার বিলো 35, 35 বছরের নিচে। এমনকি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, জেড ফোর্স কিংবা কে ফোর্স, এরকম যে সেক্টর কমান্ডার 35, 38, 2-3 জন, এরকম ম্যাক্সিমামের বয়স 30 থেকে 35 রেঞ্জের মধ্যে। পৃথিবীর বড় বড় সফল লিডাররা, বিপ্লবের নায়কেরা, আমেরিকারও যদি বিপ্লবের বা সফল নায়কদের দিকে যদি তাকান, দেখবেন অনেকের বয়স 40-এর নিচে। এবং ইউরোপের এখনো অনেক দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে শীর্ষ নেতারা 40-এর মধ্যে থাকে বয়স। সুতরাং আপনি এটা ভাববেন না যে আমাদের একটু বয়স হবে 10 বছর পরে রাজনীতিতে যাব, না। রাজনীতিতে সুযোগ পেয়েছেন আপনারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করার, নেতৃত্ব দেওয়ার। দিস ইজ দ্য হাই টাইম। এই লিডারশিপের মাধ্যমে আগামী নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। পুরানো রাজনীতি দিয়ে, পুরানো নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে চাই নতুন নেতৃত্ব, নতুন রাজনীতি। আপনাদেরকে সেই পথে হাঁটার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা